ধ্বংস বিদ্রুপ চালানোর পর হনুমানগুলো নিজের নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করে শপিং মল থেকে বেরিয়েছে, কিন্তু সেই প্রথমের মেয়েটাকে আর শপিং মল থেকে বের হতে দেখা যায়নি। কিন্তু সিসিটিভিতে তার ফুটেজ ক্যাপচার হয়ে গেছে, কারণ সে মুখ খোলা অবস্থায় ছিল। তাই সেই মেয়েটার উপরেও সন্দেহ করছে সবাই। কে সেই মেয়ে? চিনিস তাকে? ভাই আমি চিনতাম না, মুজাহিদ আমায় চিনিয়েছে। মানে কি? ভাই আপনি নিজেই দেখুন, এই যে ফোনের মধ্যে পুরো ফুটেজটা আছে। রাজের কথায় মিনিস্টার সাহেবের পাঠানো সিসিটিভি ফুটেজটা দেখতে আরম্ভ করলাম। সিসিটিভি ফুটেজটা দেখার মাঝ পথেই আমার মাথা ঘোরাতে আরম্ভ করছে, কারণ যেই মেয়েটা শপিং মলের সামনে ঘুরঘুর করছে, শপিং মলে ঢোকার পর আর বেরোয়নি, সে আর কেউ না, সে তো অবনী। যেটা দেখার পর আমি আর নিজের মধ্যে নেই। শপিং মলের ভেতরে জানোয়ারগুলো ধ্বংসলীলা চালিয়েছে, শপিং মলকে আগুন দিয়ে পুড়িয়ে পুরো তছনছ করে দিয়েছে, কিন্তু অবনী শপিং মলের ভেতর থেকে আর বেরোয়নি। অবনীর বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, তখনই হুট করে আরেকটা কথা মনে পড়ল। ওই যে ডক্টর বলেছে অবনীর হাত গ্যাসের চুলায় পড়েনি, যেটা থেকে না আমিও বিশ্বাসী। তার মানে অবনীর হাতে হয়তো এই ধ্বংসযজ্ঞের আগুন লেগেছে। আর তাছাড়া সে যেহেতু জীবিত, তার মানে সে কোনো না কোনোভাবেই ধ্বংসযজ্ঞ থেকে মানুষের নজর এড়িয়ে বেরিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে অবনী আমায় মিথ্যা কেন বলল? সে আমার সত্যিটা বললেই হতো যে শপিং মলের ধ্বংসযজ্ঞের আগুনে তার হাত পুড়েছে। না, এই প্রশ্নের জবাব আমি আগামীকাল অবনীর কাছ থেকে নিব। তাছাড়া তার কাছ থেকে এটাও জানার আছে যে ওই শপিং মলের সামনে ঘুরঘুর কেন করছিল। এমনিতেই সন্দেহের দৃষ্টি হয়ে আছে মেয়েটাকে নিয়ে আমার মনের মধ্যে। তার উপর সিসিটিভি ফুটেজ দেখে পাকাপোক্তভাবে মনে হচ্ছে তার ভেতর কোনো একটা ঘাবলা আছে। আগামীকাল হোক। রাজ, তুই চলে যা, আগামীকাল দেখছি বিষয়টা আমি। তবে শোন, মিনিস্টার সাহেবকে ফোন করলে এটাও একটু জানিয়ে দিবি যে তিনি যেন এই সিসিটিভি ফুটেজ পাবলিক না করে। ঠিক আছে ভাই, আমি বলে দিচ্ছি। এখন আমি নিচে চলে গেলাম। রাজ নিচে চলে গেল, আর আমি রুমে বসে বসে প্রহর গুনছি রাতটা পেরোবার। অবশ্যই আমি চাইলে অবনীকে ফোন করে জিজ্ঞেস করতে পারি এই বিষয়ে, কিন্তু আমি সেটা করব না, কারণ সকাল হলেই সিসিটিভি ফুটেজটা সঙ্গে করে নিয়ে তাকে জেরা করব। তখন সে কোনো কারণে অস্বীকার করলে এই ফুটেজটা দেখাবো। অবনী থেকে সমস্ত কিছু জানবো বলে আগামীকালের প্রতীক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে রাত পেরিয়ে গেছে। আমি রাতের বেলা যথারীতি ঘুমিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে সোজা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি অবনী আগে থেকেই আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কলেজে পৌঁছে সোজা অবনীকে টেনে নিয়ে কলেজের এক সাইডে চলে আসলাম। তারপর অবনীকে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করলাম। অবনী, তুমি গতকাল শপিং মলের সামনে ঘুরঘুর করছিলে কেন? আর তোমার হাত পুড়েছে কিভাবে? ওই আমি তো শপিং মলের সামনে যাইনি। আর হাত পুড়ে যাওয়ার কাহিনী কয়বার বলবো আমি আপনাকে? অবনীর মুখে মিথ্যা কথা শুনে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর তাকে অনেক প্রশ্ন করে বললাম, তুই কারো বাটপারে শিখাস? হ্যাঁ, তুই ভাবছিস কি আমি না দেখে না জেনে তোর কাছে এই প্রশ্ন করেছি? আমি সমস্ত কিছুর প্রমাণ পেয়ে তোর কাছে এসে জিজ্ঞেস করছি। তুই গিয়েছিস কি যাসনি সেটার ভিডিও আমার কাছে আছে। তাই এবার চড়াচট মুখ খুলে উত্তর দে, সেখানে কেন গিয়েছিলি? একটা কাজে গিয়েছিলাম। তার মানে তোর হাতটাও শপিং মলে লাগা আগুনের দ্বারা পুড়েছে? না, শপিং মল থেকে আমার হাতে আগুন লাগেনি। অবনীর মুখে মিথ্যা কথা শুনে আবারও তার গালে, অন্য গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিলাম। বললাম, তুই এখনো মিথ্যা বলছিস কোন সাহসে? আকাশের কথায় অবনীর চেহারার রং হুট করেই পাল্টে যায়, যার কারণে সে আকাশের উপরে উল্টো গেজিয়ে বলে, গতকাল যে বিয়ে সাজতে গিয়ে ড্রয়েডের লোকজনদের সাথে ফাইট করেছিস, তখন ড্রয়েডের লোকজন তোর উপর আগুন ছুড়ে মারে। আর তুই বাঁচার জন্য নিজের হাত সামনে এগিয়ে দিয়েছিস, যার ফলে বেঁচেও গিয়েছিস। কিন্তু তাদের নিক্ষেপ করা সেই আগুন আমার হাতে এসে লেগেছে। তোর উপরে করা সমস্ত আক্রমণ আমার শরীরের উপরে ঝড় উঠিয়েছে। এক কথায় বলতে গেলে আমার শরীর তোর দেহ রক্ষা করেছে গতকাল। কিন্তু তুই এখন এসে আমায় থাপ্পড় মারছিস। তোর মধ্যে কি মানবতা বলতে কিছুই নেই রে? আকাশ অবনীর মুখে এই সমস্ত কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। সে যে অবনীর কথার বিপরীতে কোনো সাউন্ড করবে সেটা সে করতে পারছে না। এক কথায় বলতে গেলে অবনীর কথায় আকাশের সমস্ত দুনিয়াদারি যেন ওলট পালট হয়ে গেছে। অন্যদিকে অবনী এসব বলা শেষ করে নিজের মুখ নিজে হাত দিয়ে চেপে ধরে, কারণ সে রাগের মাথায় এতটা সময় নিজের অজান্তেই নিজের অপ্রিয় সত্যগুলো আকাশের কাছে বলে বসেছে।
আকাশের উপরে করা সমস্ত আক্রমণ অবনীর শরীরে ঝড় উঠিয়েছে। এক কথায় বলতে গেলে অবনী আকাশের দেহ রক্ষা করেছে। আকাশ অবনীর মুখে এই সমস্ত কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। সে যে অবনীর কথার বিপরীতে কোনো সাউন্ড করবে সেটা সে করতে পারছে না। অবনীর কথায় আকাশের সমস্ত দুনিয়াদারি যেন ওলটপালট হয়ে গেছে। অন্যদিকে অবনী এসব বলা শেষ করে নিজের মুখে নিজে হাত দিয়ে চেপে ধরে, কারণ সে রাগের মাথায় এতটা সময় নিজের অজান্তেই নিজের অপ্রিয় সত্যগুলো আকাশের কাছে বলে বসেছে। অবনী কি করবে ভেবে উঠতে পারছে না, তাই সে চুপচাপ কেটে পড়ার প্ল্যান করে আকাশের সামনে থেকে চিন্তা ভাবনা মতন অবনী আকাশকে রেখে হাঁটা দেয় চলে যাওয়ার জন্য। তখনই আকাশ পিছন থেকে গিয়ে অবনীর হাত চেপে ধরে, তারপর অবনীকে বলে, এই অবনী, চোরের মতন পালিয়ে কই যাচ্ছ তুমি? না মানে আসলে ক্লাসে যাচ্ছিলাম। আজ তোমার ক্লাসে যেতে হবে না। আজ তুমি আমার সামনে তোমার সমস্ত রহস্যের উদ্ঘাটন করবে। তো এবার সোজাসুজি উত্তর দাও, তুমি কে, আর তুমি আমার দেহ রক্ষা করেছো কিভাবে? না, আপনাকে এসব বলা যাবে না, কারণ আপনাকে এসব বললে আপনি আমায় ছেড়ে চলে যাবেন। আমি হারাতে চাই না আপনাকে। অবনী, তুমি নিজের অজান্তেই আমাকে তোমার রহস্য সম্পর্কে কিছুটা জানিয়ে দিয়েছো, আর বাকিটুকু সুন্দরভাবে জানিয়ে দাও, কারণ আমি নাছর বান্দা। আমি এত সহজে তোমায় ছাড়ছি না। তোমার ভেতর থেকে সমস্ত সত্যি আজ আমি জেনেই ছাড়বো। আর বাকি রইল ছেড়ে যাওয়ার কথা। তুমি যদি সৎ পথে চলে থাকো, তাহলে আমি লিখিত দিচ্ছি যে আমি তোমার আছি আর তোমারই থাকবো। আমার না খুব ভয় করছে। অবনী, ভয়ের কিছু নাই। আমি তোমায় ছাড়ছি না, সেটা কিন্তু আগেই বলে দিয়েছি। তাই এবার সোজাসুজি তোমার ভেতর থেকে সমস্ত সত্যি উগলে বের করো। প্রিয়, আমি সাধারণ কোনো মানুষ না। আমার মধ্যে সুপারন্যাচারাল কিছু শক্তি আছে, আর সেই সুপারন্যাচারাল শক্তির মাধ্যমেই আমি গতকাল আপনাকে বাঁচিয়েছি। আপনাকে সেই প্রথম যেদিন আমি জড়িয়ে ধরি, সেই দিনেই আপনার শরীরে আমার শক্তির প্রয়োগ করেছি আমি। আর সেই শক্তিটা এমন যে আপনাকে কেউ কখনো আঘাত করলে সেই আঘাত এসে আমার শরীরে লাগবে, কারণ আপনার শরীরে আমার দেহের রক্ষা কবচ আছে। আমার দেহের এই রক্ষা কবচটা ছিল, সেটা সেদিন আমি আপনাকে আলিঙ্গন করার সময় আপনার শরীরে আপনার অজান্তেই পরিয়ে দিয়েছি, যার কারণে গতকাল যখন ড্রয়েডের লোকজন আপনার উপরে আগুন নিক্ষেপ করে, তখন সেই আগুন এসে আমার হাতে লাগে। আর আপনি আগুন থেকে বাঁচবার জন্য আপনার হাতটা সামনে এগিয়ে দিয়েছিলেন, যাতে করে সেই আগুন আপনার বদলে আমার হাতকে পুড়িয়ে দিয়েছে। কি হুম। অবনী, এসব কি ধরনের কথাবার্তা বলছো তুমি? এটা কি কোনো মুভি চলছে যে যেমন ইচ্ছে হয় একটা কাহিনী বানিয়ে দিলে? বিশ্বাস করুন, আমি যা বলেছি সবটা সত্যি বলেছি আমি। আমার একটা কথাও মিথ্যা না। আচ্ছা যাও, তোমার কথা সত্যি সেটা মেনে নিলাম, কিন্তু তুমি আগে এটা বলো যে তুমি আসলে কে, আর তোমার মধ্যে এই ধরনের অলৌকিক শক্তি এসেছে কি করে? আমি কে সেটা আমি নিজেও জানি না, আর আমার শরীরে এই অলৌকিক শক্তি কি করে এসেছে সেটাও আমি বলতে পারবো না। অবনী, তুমি যদি কিছু নাই জেনে থাকো, তাহলে তোমার কথা কিসের পরিপ্রেক্ষিতে বিশ্বাস করবো বলো? আচ্ছা, আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না, কিন্তু গতকাল যে আপনি ড্রয়েডে গিয়ে অদ্ভুত রকমের লোকজনকে দেখেছেন, যারা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনার উপর আক্রমণ করেছে। তাছাড়া ফরেস্ট কলোনি পুরো ছাড়খাড় হয়ে গিয়েছে। তার উপরে আবার গতকাল শহরের অনেক বড় বড় কয়েকটা শপিং মলে আগুন দিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। আপনার এত কিছুর পরেও কি বিশ্বাস হচ্ছে না যে মুভি ছাড়াও বাস্তবে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, এখন কিছুটা বিশ্বাস হচ্ছে, কারণ আমার সাথে অদ্ভুত কিছু কাণ্ড ঘটেছে, যেসব কিছুকে আমি এতটা সিরিয়াস ভাবে নেইনি, কিন্তু এখন তোমার কথা শুনে সিরিয়াস ভাবে নিয়েছি অনেকটা। আচ্ছা, আপনার সেই কিছুটা বিশ্বাসকেও আমি পুরোপুরি বিশ্বাসে পরিবর্তন করে দিচ্ছি। দাঁড়ান, দেখুন, আপনি হয়তো প্রথম দিন আমার সাথে পার্কে দেখা করার পর একটা মেয়েকে দেখেছিলেন, যে কিনা হুট করে গায়েব হয়ে গিয়েছিল আপনার চোখের সামনে থেকে, যার কারণে আপনি আমায় রেখে তাকে দেখার জন্য কিছুটা সামনে এগিয়ে গেলেও আমি কিছুটা সময়ের জন্য আপনার চোখের সামনে থেকে উধাও হয়ে যাই। সত্যি বলতে সেই মেয়েটা আমার ক্লোন ছিল একটা, যে কিনা আমার কমান্ডে চলে। আর আমি যেদিন আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম যে আমি গাছের পিছনে লুকিয়ে পড়েছিলাম আপনাকে পরীক্ষা করার জন্যে, আসলে আমার সেই কথাটা মিথ্যা ছিল। আমি সত্যিকার অর্থে অদৃশ্য হয়ে আমার ক্লোনটাকে তার সঠিক স্থানে রেখে আসার জন্যই কয়েক সেকেন্ড আপনার চোখের সামনে থেকে অদৃশ্য হয়েছিলাম আমি। তার মানে তোমার কাছে টেলিপোর্ট বা অদৃশ্য হওয়ারও শক্তি আছে, আর গতকাল গাড়িটা ভেঙে চুরমার হওয়ার পেছনেও কোনো না কোনোভাবে তোমার হাত আছে। হুম,
আমার কাছে অদৃশ্য হওয়ার শক্তি আছে। আর গতকাল আমি আমার অলৌকিক শক্তির মাধ্যমে হাতের ইশারা করে সেই গাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছি। অবনীর কথা শুনে মনে হচ্ছে এক্ষুনি আমি মাথা ঘুরে মাটিতে পড়ে যাব, কারণ এতগুলো ঝটকা কেউ কখনো একসাথে নিতে পারবে না। মাথা ভো ভো করে ঘুরতে আরম্ভ করেছে। তখনই অবনী আবার আমায় বলে উঠল, আপনি প্লিজ আমার কথাবার্তা শুনে ঘাবড়ে যাবেন না। দেখুন, আমি আপনার কোনো ক্ষতিই করব না, আর করতে চাইলেও সেটা কখনো পারবো না আমি, কারণ আমি ভালোবাসি আপনাকে। আপনার ক্ষতি করা কখনোই আমার কল্পনায় আসবে না, বরং আমার সমস্ত শক্তি দ্বারা সব সময় আপনাকে সুরক্ষায় রাখবো আমি। আমি থাকতে কেউ আপনার শরীরে কখনো একটা নখের আঁচড়ও দিতে পারবে না। অবনী আমি অনেক শকড তোমার কথাবার্তা শুনে। তবে একদিকে আমার জন্য ভালোই হয়েছে, কারণ আমি সেই সকল আধ্যাত্মিক মানুষের পেছনে লেগেছি যাদের কাছে আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ তারা দেশের ক্ষতি করছে। তার উপরে বিশেষ করে আমার সেই মেয়েটাকেও প্রয়োজন, যার হাত কিনা ভয়ঙ্কর দৈত্যকার ছুরিতে পরিবর্তন হয়, কারণ সে আমার ছোট রাজকে মারার জন্য পিছু নিয়েছে এবং অনেকগুলো মানুষকেও খুন করেছে। এক কথা বলতে গেলে লেডি কিলার। আমি সেই মেয়ে সহ বাকি সবাইকে খুঁজে বের করে পায়ের নিচে কুচলা ফেলতে চাই। দেখুন, বাকিরা খারাপ হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয় সেই মেয়েটা খারাপ না। সেটা তুমি কি করে জানো যে সে খারাপ না? না, এমনিতেই মনে হচ্ছে আর কি। অবনী সেই মেয়েটা আমার ছোট ভাইয়ের আজকে ধাওয়া করার পাশাপাশি কয়েকজনকে খুনও করেছে। তার মানে সে নিতান্তই একজন খুনি, আর খুনি কখনো ভালো হতে পারে না। ও আচ্ছা। আচ্ছা অবনী, তুমি আবার ক্লাসে চলে যাও, কারণ আমি কিছুটা সময় একা থাকতে চাই। তোমার বিষয়ে জেনে আমি পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছি। আর শোনো, ক্লাস তো শুরু হয়ে গেছে। ক্লাসে যাওয়ার পর স্যার কিছু জিজ্ঞেস করলে বলো তুমি এত সময় আমার কাছে ছিলে। না, আমি ক্লাসে যাব না, আমি আপনার সাথেই থাকবো। অবনী আমার কথা অমান্য করো না। এমনিতেই তোমার এত সব কিছু আমি নেবার মতন কোনো পরিস্থিতিতে ছিলাম না। তার উপরে তুমি আমার কাছ থেকে আর মাথা বিকৃতিও না, না হয় কিন্তু দেখা যাবে তোমার আর আমার সম্পর্কে একটা ফাটল চলে এসেছে। এই না না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও, আর স্যার জিজ্ঞেস করলে আমার কথাটাই বলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিজের হাতের খেয়াল রেখো। হুম। অবনী ক্লাসে চলে গেল। আমি এখনও সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আমি যে আকাশের আসল পরিচয় জানলে কিনা মানুষ থরথর করে কাঁপতে কাঁপতে বলে এ আকাশ বা রবার্ট কোনো মানুষ না, সে মানুষ রূপী আস্ত একটা দানব। আজ সে আকাশকেই কিনা অন্য কেউ এসে তার আসল পরিচয় বলে মাথা ঘুরিয়ে দিচ্ছে। না, এর একটা বিহিত করতে হবে। অবনী যদি সত্যিকার অর্থে আমায় ভালোবেসে থাকে তাহলে তার হাত আমি কখনোই ছাড়ব না। তবে যদি কোনোভাবে 2 নম্বরে কোনো চিন্তাভাবনা তার মাথার মধ্যে থাকে তাহলে তাকেও বাকিদের মতন করে পায়ের নিচে কুচলে মারব। তবে যাক, আগে দেখি তার আসল মতিগতি কি, কারণ সে তো তার বিষয় সত্যিটাই বলে দিয়েছে। তাই এখন অবনীর বিষয়টা এক সাইডে রেখে বাকিদের একটা ব্যবস্থা করা উচিত, আর আমি সেটাই করব। কিন্তু এখন এসব চিন্তাভাবনা বাদ দিয়ে রেখে কলেজের বাইরে থেকে একটু ঘুরে আসি, তাহলে মাথার উত্তপ্ততা হয়তো কিছুটা কমবে। চিন্তাভাবনা মতন কলেজের বাইরে চলে আসলাম। তারপর বাইরে এসে কলেজের পাশের একটা দোকান থেকে সিগারেটের অর্ডার করলাম। সিগারেট খাওয়াটা আমার নিত্যদিনের কোনো রুটিন নয়, আমি মাঝে মধ্যে খেয়ে থাকি। মাথার যখন অতিরিক্ত প্রেশার থাকে তখন ধরাই। যেমন কি একটু আগে অবনী তার বিষয়ে বলে আমার মাথা অকেজো করে দিয়েছে। সিগারেটটা প্রয়োজন এখন। দোকানদার সিগারেট এগিয়ে দিল। আমি দোকানদারের হাত থেকে সিগারেট নিয়ে গ্যাস লাইট দিয়ে জ্বালানোর জন্য গ্যাস লাইটের ট্রিগারে চাপ দিলাম। তখনই দোকানের ভেতর থেকে কেউ একজন আমার দিকে আগুন নিক্ষেপ করলো। তার সাথে সাথে আমার হাতের গ্যাস লাইটটা ফুটে দোকানের সামানপাতিতে আগুন ধরে গেল। দেখতে দেখতে সে আগুন পুরো মুহূর্তের মধ্যেই সমস্ত দোকানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দোকানে যারা যারা উপস্থিত ছিল সবাই দৌড়ে দোকান থেকে বেরিয়ে গেছে। দোকানদারও দোকান থেকে দৌড়ে বেরিয়ে গেছে, কিন্তু আমি চুপচাপ সেভাবেই দাঁড়িয়ে আছি। দোকানের ভিতরে জল জল করে আগুন জ্বলছে, আর আমি আগুনের ভেতরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার শরীরকে আগুনে স্পর্শও করতে পারছে না। আমি অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে এদিক সেদিক তাকিয়ে দেখছি। তখনই দেখি আমার থেকে কিছুটা দূরে মানব আকৃতির সে আগুনের গোলাটা তার আসল রূপে দাঁড়িয়ে আছে, মানে হলো আগুনে জর্জরিত অবস্থায় দাঁড়িয়ে আছে, যাকে দেখে আমার বুঝতে বাকি নেই যে এই জানোয়ারটাই আমার দিকে আগুন নিক্ষেপ করেছে, যার কারণে পুরো দোকান মুহূর্তের মধ্যেই জ্বলে পুড়ে রাখ হয়ে গেছে। জানোয়ারটাকে দেখে আমার মাথা ঠিক হওয়ার বদলে আরও বিগড়ে গেছে, যার কারণে সেই মানুষ আকৃতির আগুনের গোলাটার দিকে তেড়ে গেলাম। কিন্তু সে আমার তেড়ে দেওয়া দেখে দোকান থেকে দৌড় দিয়ে বেরিয়ে খোলা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে।
আমিও তার পিছু পিছু দোকান থেকে বেরিয়ে খোলা জায়গায় গিয়ে দাঁড়ালাম। খোলা জায়গায় গিয়ে দাঁড়াতেই দেখি গতকাল ড্রয়েডের মধ্যে যাদের সাথে আমার লড়াই হয়েছে তারা সবাই একত্রে আমার সামনে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষজন সবাই এই দৃশ্য দেখে আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে। কিন্তু আমার মাঝে ভয় ভীতি বলতে কিছুই কাজ করছে না, কারণ আমার ভেতরে তাদেরকে মারার রেশ বহু আগ থেকেই জন্ম আছে, যার দরুন আমি তাদের দিকে চাক্ষুষ নজরে তাকিয়ে আছি। ঠিক সেই সময় তারা সকলে মিলে একসাথে নিজের অলৌকিক শক্তি প্রয়োগ করে আমার উপর হামলা করে বসলো, আর আমি আগের ন্যায় বাঁচার জন্য হাত এগিয়ে দিলাম। এর মধ্যে অবনী হুট করে কোত্থেকে যেন এসে আমার সামনে এসে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, তোদের বুকের পাটা কত বড় দেখি, তোরা আমার সামনে ওনার গায়ে হাত লাগিয়ে দেখা, আজ তোদের মৃত্যু মনে কর নিশ্চিত। অবনীর হুমকিতে কারোর কানের পোকাও নড়ে না, বরং তারা আরও তীব্র গতিতে তেড়ে আসে আকাশকে মারার জন্য, যেটা দেখে অবনীর পায়ের রক্ত মাথায় উঠে যায়, যার কারণে অবনী তার পড়ে যাওয়া হাতটা আগলে না রেখে মাটির দিকে সোজা করে, আর পরক্ষণে সেটা দৈত্যাকারের একটা ছুরিতে পরিণত হয়, যেটা দেখে ঘটনাস্থলে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে যায়, বিশেষ করে আকাশের, কারণ সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে তার সামনে কুখ্যাত লেডি কিলার নিজের বাস্তবিক রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। অবনীর এমন ভয়াবহ রূপ দেখে আশেপাশের মানুষের মতন তাদের দিকে তেড়ে আসা লোকজনগুলো ভয় পেয়ে যায়, যার কারণে তারা সবাই আকাশের দিকে তেড়ে আসা বাদ দিয়ে রেখে উল্টো পিছাতে শুরু করে। কিন্তু তাতে আর কোনো লাভ নেই, কারণ অবনী এত সময়ে ঘটনাস্থলকে যুদ্ধের ময়দান বানিয়ে দিয়েছে। এর জন্যই বলে কখনো কোনো ঘুমন্ত বাঘিনীকে জাগাবেন না, এতে করে নিজের বিপদ হতে পারে। অপোজিট পাশের একটা মেয়ে নিজের অলৌকিক শক্তির দ্বারা পরিবেশকে আধার বানিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে অবনী সে আধার পরিবেশকে নরক বানিয়ে দিয়েছে। অবনী তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ঘটনাস্থলকে পুরো বিদঘুটে অন্ধকার বানিয়ে দিয়েছে। পুরো ঘটনাস্থলে টর্নেডো শুরু হয়েছে, যে টর্নেডোর কারণে ঘটনাস্থলে আধার হওয়া পাশাপাশি তীব্র বেগে বাতাস বইতে শুরু করেছে। কেউ চোখে কিছু দেখতে পাচ্ছে না, এত পরিমাণে বাতাস বইতে শুরু করেছে। অন্যদিকে আধারের উপত্যকা থেকে বিজলির মতন কিছু একটা বিকট আওয়াজে জমিনের উপর আছড়ে পড়ছে, যেটা দেখে এক কথায় মনে হচ্ছে কারেন্টের কোনো বড় পাওয়ার প্ল্যান্ট ব্লাস্ট হয়েছে, যার কারণে পাওয়ার প্ল্যান্টের বৈদ্যুতিক আলো জমিনের দিকে বিদ্যুতের ন্যায় আলোক রোশনির তৈরি করেছে। বিপরীত পাশে সবাই নিজের যান প্রাণ নিয়ে উল্টো পথে দৌড়ে ছুটছে, কারণ তারা বাঘিনীর গর্তে এসে বাঘিনীকে জাগিয়ে দিয়েছে। কিন্তু অবনীও থেমে নেই, অবনী হাওয়ায় ভাসমান হয়ে তাদের পিছু ছুটতে শুরু করেছে। এক পর্যায়ে অবনী সে মেয়েটাকে ধরে ফেলে, যে মেয়েটা কিনা নিজের অলৌকিক শক্তির দ্বারা ঘটনাস্থলকে আধার বানিয়ে দিয়েছিল। পরে সে মেয়েটাকে ধরে কুপিয়ে তার 2 হাত শরীর থেকে আলাদা করে ফেলে। তারপর সেই মেয়ের কাটা হাত জোড়া মাটি থেকে উঠিয়ে নিয়ে তাকে বলে, কিরে, হুশ ঠিকানা মতো এসেছে? কোন সাহসে তোরা আমার ওনার দিকে তেড়ে ফুড়ে আসার সাহস করছিস বল? তোদের কি একবারও কলিজা কাঁপেনি আমার ওনাকে মারার উদ্দেশ্যে তেড়ে আসবার সময়? ক্যাটরিন নাইট, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। বিশ্বাস করুন, আমি বা আমরা কেউই জানতাম না যে আপনি এই লোকের সামনে রক্ষা কবচ হিসাবে দাঁড়িয়ে থাকবে। যদি জানতাম, মায়ের দিব্যি বলছি, কোনোদিনও আসতাম না। ক্যাটরিন নাইট, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল স্বীকার করছি। বেলি, তোর ভুলের কোনো মাফ নেই। আমি তোদের মাস্টারের সাথে বিট্রে করেছি। তোরা যদি তোদের মাস্টারের পক্ষ নিয়ে আমায় মারতে আসতি, তাহলেও হয়তো আজ তোর এই দুর্দশা দেখতে হতো না, হয়তো তুই আমার হাত থেকে রেহাই পেয়ে যেতি। কিন্তু তোরা যাকে মারতে এসেছিস সে হচ্ছে আমার হৃদয় স্পন্দন, সে হচ্ছে আমার প্রাণ ভোমরা, আর তুই কিনা তাকেই মারতে এসেছিস। তোর মাফ কখনো হবে না, তোর তো মরতেই হবে, কারণ আমি আমার প্রিয় মানুষের একটা শত্রুকেও জীবিত রাখবো না। তার আশেপাশে যেই ঘেঁষার চেষ্টা করবে বা তাকে যে মারার চেষ্টা করবে, তার কিয়ামত আমি রটিয়ে দেব। টাটা, গুড বাই। অবনী বেলি নামক মেয়েটাকে গুড বাই বলে তার পেটের মধ্যে অবনীর দৈত্যাকার ছুরিটা ঢুকিয়ে দেয়, যার ফলে বেলি সেখানে মারা যায়। বেলিকে মারতে মারতে অন্যদিকে বাকি সবাই অবনীর চোখকে ফাঁকি দিয়ে কোনো মতে সেখান থেকে নিজের প্রাণ নিয়ে পালিয়েছে। অবশ্য অবনীরও সবাইকে মারার ইচ্ছে ছিল না, তার ইচ্ছে ছিল একজনকে মেরে বাকি সবার মধ্যে ভয় ঢুকিয়ে দিবে, যাতে করে তার প্রাণ ভোমরার দিকে কেউ কখনো চোখ তুলে না তাকায়। অবনী বেলিকে মারার পর হুট করে সেও বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়,
যার ফলে ঘটনাস্থলের ভয়াবহ পরিবেশ বদলে গিয়ে আবার আগের ন্যায় শান্ত হয়ে যায়। অন্যদিকে আকাশ চোখ বড় বড় করে অবনীর দিকে তাকিয়ে আছে।